চলে যাব। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিলেও তুই ছাড়া পেয়ে যাবি? হারি কুত্তার বাচ্চা, আমি তোকে ছেড়ে দিলেও নিলয় ভাই তোকে ছাড়বে না, কেটে টুকরো টুকরো করে ফেলবে তোকে, কেননা তুই তার কলিজাকে তার নিজের চোখের সামনে হত্যা করেছিস। কথাটা শুনে ছেলেটার গলা শুকিয়ে যায়। হঠাৎ করে পেছন থেকে কে যেন ছেলেটার গলায় একটা ধারালো তার পেঁচিয়ে ধরে, তার হাত দুটো পা দুটো পেছন থেকে বেঁধে ফেলে। ছেলেটা নড়াচড়া করতে পারে না। এরপর মুখে একটা কাপড়, নাকে তুলা, কানে তুলো দিয়ে দেয়, হাত পায়ের সাথে একটা লোহার শিকড় বেঁধে দেয়, সাথে একটা বড় একটা টনের ওজন সমান লোহা সমুদ্রের পানিতে ফেলে দেয়। তারপর সে ছেলেটাকে ভালো করে তার সাথে পেঁচিয়ে একটা চিঠি আকাশে উড়িয়ে দেয়। ছেলেটাকে ব্রিজের ওপর থেকে ফেলে দেয়, সাথে লোহার ওজন থাকার কারণে পানির অতলে চলে যায় রাব্বি নামের ছেলে। পানির নিচে নিজেকে বাঁচানোর জন্য ছটফট করে থাকে, কিন্তু নিজেকে নড়াচড়া করতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, কথাও বলতে পারে না। বেদনাদায়কভাবে মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে থাকে। সমুদ্রের পোকামাকড়ের কামড় নিয়ে খেতে থাকে। ব্যথা যন্ত্রণা নিয়ে ছটফট করতে করতে ছেলেটা সেই অতল সমুদ্রের গহীনে নিজের জীবনটাকে পরপরে বিলীন করে দেয়। আকাশে রাতের অন্ধকারে উজ্জ্বল রঙিন হয়ে স্পষ্ট লেখাগুলো ফুটে উঠেছে। প্রতিশোধের নেশায় ফিরে এসেছিল আর এক ব্ল্যাক মাফিয়া কুইন। সমুদ্রের নিচে শহরের সেই শীর্ষ স্থান নিলয়ের এক সময় কাছের প্রিয়জন যে নিলয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তার সমুদ্রের নিচে ফেলে দেওয়া আছে, যার নাম রাব্বি একটু কাগজের পাতায় লিখে উড়িয়ে দিয়েছে। এরপর বেশ কয়েকটা গাড়ি সেখান থেকে নিজ গন্তব্যে চলে যায়। রাত এইভাবেই কেটে যায়। এদিকে টেনশনে আছে চারদিকে গোয়েন্দা অফিসার, আরো অনেক পুলিশ অফিসার বাড়িয়ে দিয়েছে। সেনাবাহিনী অল টাইম টহল দিচ্ছে। চারিদিকে সকাল হতে শুরু করেছে। রাতের আধার কেটে জ্যোৎস্নার আলোয় আলোকিত হতে চলে করেছে। সূর্যের কড়া রোদে চারদিকটা ফটাফট হতে শুরু করেছে। মানুষজন ছুটে চলেছে যানবাহন নিয়ে নিজেদের গন্তব্যে। শহরের এক সাইড অন্য পাশে হাজারো মানুষ ভিড়। অদ্ভুত একটা তথ্য পেয়েছে। সমুদ্রের নিচে প্রায় কয়েকটা ডুবুরি নিয়ে এক এক সমুদ্রের গহীনে তলিয়ে যাচ্ছে। সেখানে সেনাবাহিনী, পুলিশ সহ আরো কিছু বাহিনী এসে জনকে নিয়ন্ত্রণ করছে। মানুষ কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। হ্যাঁ, সেই লেখাটি সাংবাদিক বলে ওঠে। শহর জুড়ে বর্তমান টানটান উত্তেজনা, কেননা এক পাগলের জ্বালায় বাঁচে না নতুন আরেক পাগলের উৎপাত। নিলয় নামের এই ভয়াবহ মাফিয়া, যার নাম শুনে ছোট ছোট শিশুদের পর্যন্ত কলিজা কেঁপে যায়, সেখানে নতুন আরেক ব্ল্যাক মাফিয়া আগমন, যার নাম ব্ল্যাক কুইন মাফিয়া। যে কোনো এক ব্যক্তিকে পানির নিচে সমুদ্রের অতলে ফেলে দিয়ে চিঠিতে লিখে গেছে। সমুদ্রের নিচে শহরের শীর্ষের মাস্তান নিলয়ের এক সময়ে কাছের প্রিয়জন, যে নিলয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাকে সমুদ্রের নিচে ফেলে দেওয়া আছে, যার নাম রাব্বি। তবে কি প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে আবারও এক নতুন মাফিয়া কিং? সম্পর্কে ব্ল্যাক কোনো মাফিয়া, এমনকি দ্য গ্রেট মাস্টার নিলয়ের, দুজনেই অনাকাঙ্ক্ষিত নাকি পরিকল্পনা? বিস্তারিত জানতে আমাদের পর্দায় চোখ রাখুন। কথা বলছিল সাংবাদিক। সাংবাদিকের কথাগুলো শুনে টিভি স্ক্রিনে নিজের চোখে সব দৃশ্য দেখে আতঙ্কে পুরো শহর অবাক হয়ে গেছে। নিলয় সহ বেশ কয়েকজন, অনেকেই শহরে থাকা প্রভাবশালী আবির হোসেন শুরু করেছে বারবার মৃত্যুর সময় প্রহর গুনতে থেকে। নিজ ঘরে বসে নিলয় ভাবতে থাকে, কে ব্ল্যাক কুইন মাফিয়া, যে প্রতিশোধ নেওয়ার জন্য নিলয়ের সাথে যার বিশ্বাসঘাত করেছিল তাদেরকেই খুঁজে খুঁজে হত্যা করছে। চলুন তাহলে আপনাদের অনাকাঙ্ক্ষিত অতীত থেকে ঘুরিয়ে আনি। কে এই নিলয়? কেনই বা সে প্রতিশোধ নিচ্ছে? কে এই প্রিয়া আর আবির? কে গল্পের মধ্যে থাকা রহস্যটা কি? সেই পুরো দিনটা ছিল শনিবার সকাল 10টা বাজবে। সময়টা এবং দিনটার সাথে পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। কলেজের সামনে আড্ডা দিচ্ছিল বেশ কয়েকজন ছেলে মেয়ে। ভার্সিটিতে প্রবেশ করেছিল একজন সুন্দরী রমণী মেয়ে। হঠাৎ করে ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে একটা মেয়েকে টেনে ধরে মেয়েটার কোনো কিছু জিজ্ঞেস না করেই ছেলেটার গালে একটা থাপ্পড় মারে। ছেলেটা এটা হজম করতে পারেনি। মেয়েটার হাতে থাপ্পড় খাওয়ার কারণে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে হুঙ্কার ছেড়ে বলে ওঠে, এই সুন্দরী, তোর সাহস হয় কি করে? তুই আমার গায়ে থাপ্পড় মারিস? তোর 2 হাত ভেঙে হাঁটু এবং পায়ের সাথে মিশিয়ে দেব। তুই চিনিস আমি কে? ছেলেটার মুখে এরকম কথা শুনে মেয়েটা এক মায়াবী মন কেড়ে নেওয়া হাসি দেয়। মেয়েটা তার 2 ঠোঁট নাড়িয়ে বলতে চাবে, তার আগেই রাখি মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর। তার কণ্ঠের সুর মেয়েটা বলে ওঠে, তো তাই নাকি? তোর পরিচয় কি আমরা কেউ জানি না? তোর পরিচয়টা দিয়ে দে। আমি তো জানি তুই এই ভার্সিটির একটা জোকার। তোকে জোকার বলে সবাই চিনে, কিন্তু জোকার ছাড়াও ভার্সিটিতে নাম আছে, সেটা তো আমরা জানতাম না। তাই দয়া করে ভাই তুই তোর এই সেলিব্রিটির নামটা আমাদের একটু কষ্ট করে জানিয়ে দে।
মেয়েটার মুখ থেকে এরকম কথা শুনে উপস্থিত থাকা বাকি সবাই মেয়েগুলো হেসে ওঠে। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা এক হাসির রোলে পরিণত হয়। হৃদয় নামে ছেলেটা নিজের অপমান বোধ করে সারা শরীর রেগে ফেটে যাচ্ছে। এদিকে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নেহা নামের মেয়েটার বুকের ওপর থেকে ওড়নাটা টেনে নেয়। সাথে সাথে নেহা লজ্জায় পড়ে যায়, 2 হাত দিয়ে নিজের বুক ঠেকে নেয়, বলে ওঠে, দেখ আমার ওড়না দিয়ে দে বলছি, নয়তো কিন্তু তোদের ভালো হবে না। তোরা জানিস না তোরা কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস। আমি দেখতে সরল সাদা, কথা কম বলি বলে তোরা যে আমার মাথার উপরে ডাব ভেঙে খাবি, এটা আমি মেনে নিব না। তাই নাকি সুন্দরী? তা তুই কি করবি শুনি? তোর কি ক্ষমতা আছে আমাদেরকে কিছু করার? এই ভার্সিটিতে আমাদের কথাই চলে, আমরা যা বলি তাই এই ভার্সিটিতে হয়। সেখানে তুই আমাদের কি করবি? সেটা সময় হলেই বুঝতে পারবি, কিন্তু এখন দয়া করে আমার অন্যটা দিয়ে দে। আমার ইজ্জত নিয়ে তোরা ছিনিমিনি খেলিস না। নেহা নামের মেয়েটার মুখে এরকম কথা শুনে হেসে ওঠে। এবার হৃদয়ের ছেলেগুলো বলে ওঠে, কিরে ভাই, বাঘিনী হঠাৎ করে ইঁদুর হয়ে গেল কি করে? হৃদয় নামের ছেলেটা বাকি কথা শেষ করার আগেই সেখানে উপস্থিত হয় পরপর 3টা কালো রঙের বেশ দামি কয়েকটা বাইক। বাইকগুলো থেকে নেমে আসে 6টা ছেলে। ছেলেগুলোর থেকে হৃদয় সহতা দলবল পিছিয়ে যায় আর ভয়ে নেহা নামের মেয়েটার ওড়নাটা দিয়ে দেয়। ছেলেগুলো যে হৃদয় নামের ছেলেগুলোর কাছে চলে যায়, সেখানে গিয়ে বলে ওঠে, এই এখানে কি হচ্ছে? ভার্সিটিতে না গিয়ে তোরা এখানে আড্ডা দিচ্ছিস? তোদেরকে বলছিলাম না যে কোনো মেয়েকে ডিস্টার্ব করবি না? ছেলেগুলো মুন্না নামের ছেলেটাকে দেখে মেয়েগুলোর কাছ থেকে এখানে একটা পিছিয়ে যায়। মুন্নার এমন কথা শুনে হৃদয় নামের ছেলেটা বলে ওঠে, দেখ মুন্না, তুই হৃদয় ভাইয়ের ছোট ভাই বলে তুই যা ইচ্ছা তাই করতে পারিস না। তাই নাকি? তো তুই কি করবি? আমাদের নিলয় ভাই যদি জানে যে তুই আমার গায়ে হাত দিয়েছিস, তোর 2 হাত তোর শরীরের সাথে নয় বরং মাটিতে পড়ে থাকবে। তোকে সাময়িক সময়ের জন্য মনে করে দেয়, কারণ তুই ভুলে যাচ্ছিস আমিও কিন্তু ডন ভাইয়ের লোক, আর ডন ভাই কিন্তু নিলয়ের থেকে কম পাওয়ারফুল নয়। মুন্না নামের ছেলেটা হৃদয় নামের ছেলেটার মুখে এরকম কথা শুনে একটা ছিল্লকর হাসি দেয় আর মেয়েগুলোর দিকে তাকায়। এমন সময় নিহা নামের মেয়েটার বান্ধবী বলে ওঠে, ভাই দেখো, এই ছেলেটা বারবার আমাদের ডিস্টার্ব করছে, ভার্সিটিতে মেয়েগুলোকে উত্ত্যক্ত করছে, আর আমার এই নেহা বান্ধবীর ওড়নাটা নিয়ে নিয়েছিল। মুন্না এবার মেয়েটার দিকে তাকায়, দেখে মেয়েটা প্রায় কেঁদে ফেলেছে। মুন্না এটা দেখে বলে ওঠে, হৃদয়, তোর জন্য আমার সত্যি আফসোস হচ্ছে, কেননা তুই আর এই পৃথিবীতে বেঁচে থাকবি না, কোনো সময় মরবি ঠিক নাই, কেননা তুই তো নিলয় ভাইয়ের কলিজায় হাত দিয়েছিস। মুন্নার মুখে হৃদয় সহ ছেলেগুলো এরকম কথা শুনে ভয়ে তাদের গলা শুকিয়ে গেছে, হার্টবিটটা দ্রুত চলাচল সত্যি শুরু করেছে। হৃদয় নামে ছেলেটা আমতা আমতা করে বলে ওঠে, নিলয় ভাইয়ের কলিজা মানে কি বলছিস ভাই? তুই বুঝিয়ে বল। বেটা, তোর মরার জন্য পাংখা বসিয়েছিল, তুই নেয়া ভাবে গায়ে হাত দিয়েছিস। আরে নিলয় ভাই এর হবু স্ত্রী হচ্ছে আমাদের এই নেয়া ভাবি। নিলয় ভাই যাকে খুব ভালোবাসেন। ছেলেগুলোর এরকম কথা শুনে তো দৌড় দিয়ে নিয়ার পায়ে পড়ে যায় আর হাওমাও করে কান্না করে মাপ চাইতে থাকে। নেহা সহ সবাই অবাক হয়ে যায়। মন নামে ছেলেটা আস্তে করে নেহার বান্ধবী মরিয়মের কানে কানে ফিস ফিস করে ঘটনাটা বলে। মরিয়ম গিয়ে নেহার কানে কানে বলে ওঠে, শোন, নিলয় ভাই হচ্ছে এই শহরের নয় পুরো আন্তর্জাতিক বিশ্বের গডফাদার। নাম শুনলে সবার প্যান্ট নষ্ট হয়ে যায়। তোকে আজ থেকে কেউ ডিস্টার্ব করবে না, যদি কেউ করে তুই নিলয় ভাইয়ের নাম বলবি, সবাই তোকে স্লাম করবে। এখন শুধু তুই বল যে নিলয় ভাইয়ের বউ হচ্ছিস তুই। নেহা না বুঝে না শুনে এমনিতেই বলে ওঠে, ভাই কান খুলে মনোযোগ দিয়ে আমার কথাগুলোকে শোন। আমি হচ্ছি নিলয়ের বউ। জানিস তো নিলয়কে, যে কম কথা বলে মারে বেশি, বোঝায় কম, বুলেট খরচ করে বেশি। তুই আমাদের সাথে বেয়াদবি করেছিস, এই নিলয়ের বউয়ের সাথে বেয়াদবি করেছিস। নিলয়ের হাত থেকে বাঁচতে হলে তোকে আজ থেকে আমাদের জন্য কাজ করতে হবে। আমরা যখন ভার্সিটিতে প্রবেশ করব, তুই আমাদের জন্য খাওয়া দাওয়া থেকে আমাদের দেখভাল সব কিছু করবি। এটাই তোর শাস্তি। হ্যাঁ আপু, আমি রাজি আছি, তবু নিলয় ভাইকে বলবেন না। নিলয় ভাই জানলে আমাকে মেরে ফেলবে। নিলয় ভাইয়ের হাতে নির্মমভাবে মরার থেকে আপনার কর্মচারী হয়ে ভার্সিটিতে থাকা অনেক ভালো। তারপর নেহা চোখের ইশারা দেওয়ার সাথে সাথে হৃদয় ও তার দলবল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মরিয়ম নামের মেয়েটা বলে ওঠে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি সময় মতো এসে আমাদেরকে এই হৃদয়ের হাত থেকে বাঁচিয়ে দিলেন, নয়তো হৃদয় প্রতিদিন আমাদের জ্বালাতন করতো। আজ থেকে কেউ তোমাদেরকে
ডিস্টার্ব করবে না। নিলয় ভাইয়ের নাম বলবে, সবাই ভয়ে তোমাদেরকে সালাম দেবে। আচ্ছা ভাইয়া, কে এই নিলয়? আমি নিলয়ের নাম শুনেছি, তাকে তো দেখিনি। তার ছবি থাকলে দেখান। তার নাম শুনলে সবাই ভয় পেয়ে যায়, বুঝলাম না। দেখো আপু, নিলয় ভাইকে আজ পর্যন্ত কেউ দেখেনি, আর তোমার দেখা লাগবে না। বিপদে পড়লে শুধু নিলয় ভাইয়ের নাম বলবা, দেখবা সব বিপদ সলভ হয়ে গেছে। তারপর মুন্না সেখান থেকে চলে যায়। নেহা, মরিয়ম তারাও নিজেদের ক্লাসে চলে যায়। বলতে তারা তিনজন সহপাঠী একই ডিপার্টমেন্টে লেখাপড়া করে। সময়টা তাদের এইভাবেই কেটে যাচ্ছে। ভার্সিটি শেষ করে যে যার মতো চলে যায়। সন্ধ্যায় নেহা একাই বের হয়েছে তার কিছু নিজস্ব জিনিসপত্র কেনাকাটি করার জন্য। বেশ অনেক শপিং করেছে। শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে করে যখনই নিজের গন্তব্যে যাওয়ার জন্য গাড়িতে চড়বে, ঠিক তখনই বেশ কয়েকটা ছেলে বন্দুক হাতে তার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটা দেখে নেহা খানিকটা ভয় পেয়ে যায়। ছেলেগুলো বলে ওঠে, এই তোর কাছে যা যা আছে সব বের করে দে, নয়তো একটা বন্দুক থেকেও একটা একটা বুলেট বের হবে আর সবকিছু শান্ত হয়ে যাবে। জীবন বাঁচাতে চাইলে তোর কাছে থাকা সমস্ত মাল আমাদের হাতে তুলে দে। নেহা কি করবে বুঝতে পারে না। চোখ বন্ধ করে ফেলেছে, কি করবে বুঝতে পারছে না। বেশ অনেকক্ষণ ভাবতে থাকে। ছেলেগুলো তাকে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে মরিয়ম ও মুন্নার কথা মনে পড়ে। মুন্না বলেছিল যে কোনো বিপদ পড়লে যেন নিলয়ের নাম বলে, কেননা নিলয়ের নাম বললে সব শান্ত হয়ে যাবে। নাম বলার জন্য সে নিজেকে প্রস্তুত করে বিসমিল্লাহ বলে নিলয়ের নামটা বলেই ফেলে। নিলয়ের নামটা বলার প্রায় 3 সেকেন্ড হয়ে গেছে, চোখ বন্ধ করে আছে। পরিবেশটা ঠান্ডা, কোনো কথাবার্তা নেই। নেহা মিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখতে পায় কেউ নেই, পুরো জায়গাটা ফাঁকা। এ দেখে সে বেশ অবাক হয়েছে। মুচকি এসে সেখানে যখনই পা বাড়াবে তখনই এসে আটকা পড়ে, যার কারণে ছেলেগুলো নেহার পা জড়িয়ে মাটিতে শুয়ে আছে। নেহার দেখে এত টাসকি খেয়ে যায়, অবাক হয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে। ছেলেগুলো বলে ওঠে, ম্যাম, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের মাফ করে দেন। আমরা অপরাধ করেছি, প্লিজ নিলয় ভাইকে এটা বলবেন না, আমাদের মেরে ফেলবে। আমরা মরতে চাই না, আমরা জানতাম না, প্লিজ বলবেন না। আপনার কি কি লাগবে শুধু আমাদের বলুন, আমরা সব এনে দিচ্ছি। ছেলেগুলো মাটি থেকে উঠে দাঁড়ায়, হাতে থাকা সমস্ত শপিং ব্যাগগুলো নিজেদের হাতে নেয় আর বলে ওঠে, ম্যাম, আপনি গাড়িটা চড়ুন, আমরা আপনার মালামাল পৌঁছে দিচ্ছি। পিছনে একটা গাড়ি আমাদের আপনাকে সিকিউরিটি দিবে, আর সামনে একটা গাড়ি, আপনার কোনো সমস্যা হবে না। নেহা তো খুশিতে আত্মহারা। তার বাপ কোটিপতি বিজনেসম্যান, কিন্তু এরকম সম্মান যেন তার বাবাও কোনোদিন পায়নি। নিজেকে আজকে কেমন যেন সেলিব্রিটি মনে হচ্ছে। নেহার কেমন যেন নিজেকে পাওয়ারফুল অনুভব হচ্ছে। নেহা মুচকে এসে গাড়িতে চড়ে বসে। তারপর ছেলেগুলো নেহাকে পৌঁছে দেয়। এভাবেই রাত কেটে যায়। পরদিন ভার্সিটিতে একটা ছেলে নেহাকে খাবার খাইয়ে দেয়। খবরটা নিলয়ের কানে যায়। হঠাৎ করে কথা থেকে যেন একটা মুখোশ পরা মানুষ ছেলেটার হাতে একটা কাগজ দেয়। কাগজটাতে লেখা ছিল, জীবন বাঁচাতে চাইলে আজ থেকে এই শহর ছেড়ে চলে যা, কেননা তুই আমার নেহার গায়ে হাত দিয়েছিস, তোর হাত কেটে ফেলবো। বাঁচতে চাইলে আজ থেকে নেহার চোখের আড়ালে সরে যা। মুহূর্তের মধ্যেই এটা চারিদিকে ছড়িয়ে পড়ে। নেহাও এটা শুনে বেশ খানিকটা ভয় পেয়ে যায়। এরপর থেকে নেহার সাথে কোনো ছেলেই কথা বলেনি, শুধু কথা বলেছে মেয়েরা। নেহা বলে ওঠে, আচ্ছা ফাতেমা, বলতো এই নিলয় আসলে কে? সে দেখতে কেমন? তাকে তো আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি। সময় হলে ঠিক একদিন তোমার সাথে ভাইয়ের দেখা হয়ে যাবে। এইভাবেই তারা আড্ডা দিতে থাকে। এইভাবেই 2 দিন কেটে যায়। নেহাকে যে সেখানে যেই সে নেহাকে দেখে ভাবি বলে ডাকে। সবাই খুব সম্মান করে নেহাকে, কেমন যেন সেলিব্রিটি হয়ে যায়। সকাল 8টা, ভার্সিটির সামনে বেশ বেধড়ক ভাবে একটা ছেলে বেশ কয়েকটা ছেলেকে বেল্ট দিয়ে পেটাচ্ছে। এটা দেখে নেহা কোনো কিছু বুঝে না বুঝে পেছন থেকে ছেলেটার হাতের বেল্ট টেনে ধরে। এটা দেখে উপস্থিত থাকা সকলে অবাক হয়ে যায়, কেননা নিলয় কোনো কাজ করলে, নিলয়ের কাজে কেউ বাধা দিলে আর কেউ নিলয় বাঁচিয়ে রাখে না। নিলয় পেছন করে তাকিয়ে দেখে সুদর্শন একটা মেয়ে। নিলয় কোনো কিছু বলার আগেই মেয়েটা ছাড়ি দিয়ে বলে ওঠে, গুন্ডা মাস্তান কোথাকার! তোর সাহস হয় কি করে তুই ভার্সিটির সামনে এসে মারপিট করিস? তুই কি জানিস তুই কার সামনে বেয়াদবি করছিস? সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি কে আপনি। আমি কে সেটা তুই জানলে তোর প্যান্ট নষ্ট করে ফেলবি। আমি হচ্ছে নিলয়ের হবু বউ। নিলয়ের সামনে কেউ এরকম কথা বলবে? আর নিলয় এটা শুনে টাসকি তো খেয়ে যায়। মনের দিকে তার চোখ যায়, তাকায়, মনে চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় এটাই হচ্ছে নেহা। নিলয় এটা শুনে মুচকি হাসি দেয়। তারপর নিলয় কোনো কথা ছাড়াই মেয়েটার কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নেয়। ছোট্ট করে মেয়েটার গালে একটা চুমু দিয়ে দেয়। এরকম দৃশ্য দেখে তো উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায়। নেহা বলে ওঠে, তোর সাহস হয় কি করে তুই নিলয়ের বউয়ের গায়ে হাত দিস? যদি নিলয় নিজেই তোমার গায়ে হাত দেয় তো? ও, শুধু আমার শরীরে
হাত কেন? ও আমার সাথে চাইলে রুম ডেট করতে পারে, তাতে তোর কি? যখনই নেহা নিলয়কে মারতে যাবে তখনই মুন্না সেখানে এসে বলে ওঠে, আরে নেহা, তুই এটা কি করছিস? এটাই তো হচ্ছে নিলয় ভাই, তুই যাকে দেখতে চেয়েছিলি। এটা শুনে নেহা সহ সকলের টাসকি খেয়ে যায়। অবাক হয়ে যায় সকলে। নিলয় আসলে দেখতে কেমন সেটা এখনো কেউ জানে না। হৃদয় এক এক করে জায়গায় এক এক রকম রূপ নিয়ে আসে, আবরণ করে। তার এই নির্দিষ্ট মুখোশের কোন কেউ বলতে পারে না, কিন্তু সে যে রূপ ধারণ করে দেখতে তাতেই তার অরিজিনাল মনে হয়। নিলয় ছেলেগুলো সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর নেহা, মরিয়ম, মুন্না নিলয় সহ একটা কফি শপে যায়। সেখানে গিয়ে নিলয় বলে ওঠে, কি ব্যাপার ম্যাম, আপনি নাকি আমার হবু বউ? সবাইকে এটা বলে বেড়াচ্ছেন। এটা শুনে বেশ খানিকটা লজ্জা পেয়ে যায় নেহা। নিলয় বলে ওঠে, এটা তুমি বানিয়ে বলেও কিন্তু সত্যি আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, আর আমি তোমাকে আমার রাজ্যের রানী বানাবো। তুমি নিশ্চয়ই আমার সম্বন্ধে জানো কিনা জানি না, আমি কিন্তু রক্ত নিয়ে খেলি। নেহা কোনো কথা বলে না। নেহা শুধু ভাবতে থাকে গত এই কয়েকদিনে নিলয়ের নাম করে সে অনেক সম্মান পেয়েছে, অনেক দাম পেয়েছে। সেই কয়েকদিনে নিলয়ের বিষয়ে অনেক কিছু তথ্য নিয়েছে। নিলয় ছেলেটা খারাপ নয়, গরিব দুঃখীদের জন্য অনেক কিছু করে। সে হচ্ছে গরিবের বন্ধু। তাই নেহা মুচকি এসে বলে ওঠে, প্রথমে তোমাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু পরে তোমার সম্বন্ধে জেনে আমিও তোমার প্রেমে পড়ে গেছি। সর্বপ্রথম মিথ্যে বলেও এখন আমি তোমাকে সত্যি ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। মরতে হলে দুজনে মরবো, সমস্যা কোথায়? নেহার মুখে এরকম কথা শুনে সবাই মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু কোনো এক ব্যক্তির মাঝে অন্ধকার কালো বিষণ্ণতা ছেয়ে যায়। তারপর তারা সেখানে অনেক কথা বলে, আড্ডা দেয়। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। এই কয়েকটা দিনে নিলয় নেহা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে। নিলয়কে আজ পর্যন্ত কেউ দেখেনি, কিন্তু নিলয় নেহাকে তার আসল পরিচয় এবং তার নিজেকে আসল চেহারাটাও দেখিয়েছে। এই কয়েকদিনে ভার্সিটিতে নিলয় নেহাকে এনে দেয়, আবার বাসায় ড্রপ করে দেয়। নেহার বাবা মাও এই কথা জানেন। নেহার পাগলামিতে নেহার বাবা মা নিলয়কে মেনে নেয়। একটা গুন্ডা মাস্তান হলেও সে যে ভালো একটা ছেলে এটা জানে। এদিকে এই খবরটা পৌঁছে যায় এমপি আবিরের কাছে। আবির খবরটা শুনে ফোন করে নিলয়ের কাছে আর বলে ওঠে, কি ব্যাপার নিলয়, তোমাকে আজকাল আড্ডাখানায় দেখা যায় না। তুমি নাকি নাইট ক্লাব যাও বন্ধ করে দিয়েছো। এছাড়া তোমাকে আমি আমার সময়ের মতো কাজে পাই না। আসলে ভাই একটু ব্যস্ত ছিলাম তো কয়েকটা দিন কাজে, এই জন্য দেখা করতে পারিনি। ব্যাপারটা কি বলো তো? আমি শুনলাম তুই নাকি নতুন একটা মেয়ের প্রেমে পড়েছিস। নিলয়, তুই ভুলে যাচ্ছিস সামনে আমার মন্ত্রী ইলেকশন। এদিকে যাই তার গতি ছাড়তে চাচ্ছে না। ভাই, সময় মতো কাজ হয়ে যাবে, মন্ত্রী আপনাকে বানিয়ে ছাড়বো। দেখ, কোনো মেয়ে মায়ার নিজেই জড়াস না। যত মেয়ে লাগে আর টাকা লাগে আমি তোকে দেব। নিলয় আবিরের কথা গুলো কেন জানি না ভালো লাগছে না। মুখের ওপর ফোনটা কেটে দেয়। পার্কে বসেছিল এতক্ষণ। নেহা বলে ওঠে, কে ফোন করেছিল? ওই ওই আবির চৌধুরী? হ্যাঁ, সে ফোন করেছিল। সে মন্ত্রী হতে চায়, আর আমি তাকে কথা দিয়েছি মন্ত্রী বানিয়ে ছাড়বো। তাই বলে তুমি জাহিদকে মেরে ফেলবে? জাহিদ তো একজন ভালো মানুষ। কিন্তু আমি আবিরকে কথা দিয়ে দিয়েছি, আমি আবির ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুমি আমাকে কথা দাও, তুমি আর এসব খুন খারাপি করবে না, তুমি কাউকে হত্যা করবে না, আর ওই আবিরের কথায় তুমি কাজ করবে না। এই সমস্তটাই পেছন থেকে ভিডিও করছিল কোন এক অজানা ব্যক্তি। নিলয় কোনো কথা বলে না, নেহাকে নিয়ে সেখান থেকে তার বাসায় পৌঁছে দেয়। অন্যদিকে সে মানুষটা চলে যায় আবিরের কাছে। আবিরের সামনে ভিডিও ওপেন করে। ভিডিও দেখে আবিরের মাথা নষ্ট হয়ে যায়। টেবিলের ওপর মদের বোতলটা ভেঙে ফেলে আর বলে ওঠে, আমি জানতাম একদিন না একদিন এটাই হবে। মায়া মানুষ আসলে ভালো না, সব নষ্টের গোড়া। সে যে করেই হোক নিলয়কে আমার দলে রাখতে হবে। নিলয় না বললে আমি মন্ত্রী হতে পারবো না। প্রয়োজনে ওই মেয়েটাকে মেরে ফেলতে হবে। আবির দ্রুত ফোন করে নিলয়কে। নিলয় ফোন করে একটা মিটিং আছে বলে বন্ধ করে দেয়। একটা রুমে বেশ কয়েকজন ছেলেপুলেকে নিয়ে বসে আছে আবির বলে ওঠে, সামনে আমার ইলেকশন, মন্ত্রী হওয়ায় কি করবি? কোনো কিছুই করব না। যদি তোমাকে জনগণ ভোট দিয়ে জেতাতে চায় তবে তুমি মন্ত্রী হতে পারবে, এটাই লাস্ট কথা। নিলয়, তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি তোকে রাস্তা থেকে তুলে এনে বড় করছি। আমি তোকে এই মাস্তান রাজ্যের রাজা বানিয়েছি। আমার জন্যই কিন্তু তুই একটা এই শহরে পরিচয় পেয়েছিস। তুই হয়তো ভুলে যাচ্ছিস তোর জন্ম পরিচয় কিন্তু কেউ জানে না। তুই কিন্তু একটা জারসের সন্তান।
কথাটা গিয়ে নিলয়ের কানে বাড়ি খায়। সাথে সাথে নিলয় এই কথাটা সহ্য করতে না পেরে কোমর থেকে বন্দুক বের করে আবিরের মাথায় ঠেকায়। আবির সহ সকলে চমকে যায়। নিলয় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। যখনই টিকারে চাপ দিতে যাবে আবিরের বেশ অপমান হয়, কারণ আজ পর্যন্ত আবিরের মাথায় কেউ বন্দুক তাক করেনি, এমনকি নিলয় পর্যন্ত না। কিন্তু নিলয় আজকে আবিরের মতো একটা মানুষের মাথায় বন্দুক তাক করেছে। মাস্তান জগতে আবির বেশ পাক্কা খেলোয়াড়। আবির মনে মনে ঠিক করে নেয় নিলয়কে সরিয়ে দেবে তার রাস্তা থেকে, যদি নিলয় তার কথা না শুনে। নিলয় কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। নিলয় একাই রুমে বসে আছে, তার পাশে দাঁড়িয়ে আছে মুন্না। আবির বলে ওঠে, শোন মুন্না, আমি নিলয়কে তুলে এনেছিলাম রাস্তা থেকে, নিলয় তোকে এনেছে তুলে রাস্তা থেকে। এই পৃথিবীতে কেউ আপন নয়, সবাই স্বার্থপর, সবাই নিজেরটা ভালো করে বোঝে। ওই মায়াটার জন্য নিলয় আজকে এই প্রথমবার আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমার কথার বিপক্ষে কথা বলেছে। আমি ভেবেছিলাম শুধু মেয়েটাকে মেরে ফেলবো, কিন্তু প্ল্যান চেঞ্জ করতে হবে। সে যদি হয় মাস্তান, তাহলে আমি আন্তর্জাতিক মাফিয়াদের মাস্তান, মাস্টার মাইন্ড লিডার। নিলয় যদি আমার কথায় না উঠবোস করে, তবে নেহার সাথে সাথে নিলয়কে ও পারে ধরিয়ে দেব। আবিরের মুখে এই কথা শুনে মুন্না বলে ওঠে, ভাই আমি তোমার সাথে আছি, কিন্তু সত্য একটা, তুমি নীলার ভাইকে মেরে ফেলতে পারো, কিন্তু নেহাকে মারতে পারবে না। কেননা আমি নেহাকে এ কয়দিনে ভালোবেসে ফেলেছি, আর নিলয় ভাই বেঁচে থাকলে আমি নেহাকে কোনোদিনও পাবো না। আবির এই কথা শুনে বেশ অবাক হয়েছে। অবাক হয়ে তাকিয়ে আছে। আবির মুচকি এসে বলে ওঠে, দেখ, তোকে আমি নতুন করে এই রাজ্যের রাজা বানাবো, নিলয়কে সরিয়ে দেব। পুরনো নিলয় হয়ে গেছে, এই খেলায় তার খেলার বয়স নেই। নতুন সিংহ তৈরি করব এই শহরে, আর সেটা হবি তুই। তুই ভুলে যা ওই নেহাকে। তোকে প্রত্যেক দিন তোর রুমে একটা করে মেয়ে উপহার দেব তোকে, শুধু আমার কথায় উঠবোস করবি। হৃদয়, নেহাকে তুলে দে। না ভাই, আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না। আমি নেহাকে খুব ভালোবাসি। আবির মনে মনে ভাবতে থাকে একটা মেয়ের জন্য তার সাজানো সাম্রাজ্য শেষ হতে চলেছে। কিন্তু আবির পাকা খেলোয়াড়, তাই মুচকি এসে বলে ওঠে, তুই যা চাইছিস তোকে তাই দেওয়া হবে। তুই শুধু নিলয়কে আমার রাস্তা থেকে সরিয়ে দে। নিলয় হবে আমার মন্ত্রী হওয়ার একমাত্র চাবিকাঠি। নিলয়কে মেরে ফেলবো আমি, আর নিলয়ের মৃত্যু নিয়ে ইমোশনাল কিছু কথা বলবো। জনগণের সম্পত্তি অর্জন করে আমি হব সাম্রাজ্যের রাজা, কারণ হাজারো মানুষের নিলয়কে খুব ভালোবাসে। নিলয়ের মৃত্যু আমার কাছে খুবই দরকার। তাকে আমার চাই। তার আগে নিলয়ের সব বিষাক্ত মানুষগুলোকে এক এক করে তুই নিজের দলে টেনে নে, আর নিলয়কে এই 2 দিনের ভেতরে মেরে ফেলার ব্যবস্থা কর। মুন্না মুচকি এসে সেখান থেকে চলে যায়। এরপর এক এক করে প্ল্যান মোতাবেক নিলয়কে চোখের আড়ালে মুন্না সব কিছু করতে থাকে, আর এই সমস্ত কিছু জেনে ফেলে নিহা। অন্যদিকে একটা অনাথ আশ্রমে যাওয়ার জন্য রাত সন্ধ্যা 7টার দিকে নিলয় আর মুন্না বের হয়েছিল গাড়ি নিয়ে। নেহা সবটা জানতে পেরে বারবার নিলয়কে ফোন করছে, কিন্তু নিলয়ের ফোনটা মুন্না নিয়ে নিয়েছে আর বন্ধ করে দিয়েছে। নেহা সবটা জেনে নিলয়কে বাঁচানোর জন্য যখন বাড়ি থেকে বের হতে যাবে, তখনই বাড়ির ভেতর আবির সহ বেশ কয়েকজন প্রবেশ করে। সবাইকে দেখে নেহা বেশ খানিকটা ভয় পেয়ে যায়। আবির বলে ওঠে, আমি মানি, আমি বিশ্বাস করি একটা মেয়ে সব করতে পারে, আর তুই সেটা প্রমাণ করে দিলি। নিলয়কে আমার প্যান্টের পকেটে রাখতাম, সেখান থেকে তুই তাকে বের করে আনলি, আর তুই তাকে যেটা বলিস সে সেটাই শুনে তোর মায়ায় পড়ে গেছে নিলয়। নিলয় আমার অবাধ্য হয়ে গেছে। তুই তো সব কিছু জেনে গেছিস, তোকে কি করে ছেড়ে দেওয়া যায়? মরতে তোকে হবে। এখানে আমি তোকে মারবো, আর ওখানে মুন্না নিলয়কে মারবে, আর আমি গিয়ে মুন্নাকে চিরতরে শেষ করে দেব। কেননা মুন্না তোকে ভালোবাসে, আর তোকে ভালোবেসে পাওয়ার জন্য সে নিলয়কে শেষ করতে গেছে আমার কথায় রাজি হয়ে। কথাটা বলে নেহার পেটের ভেতর ধারালো ছুরিটা ঢুকিয়ে দেয়। নেহা চিৎকার করে ওঠে, পড়ে যায় খাটের ওপর। এরপর আবির যখনই ছুরি নিয়ে আঘাত করতে যাবে, নেহা তখনই সবাইকে ধাক্কা দিয়ে সেখান থেকে খুব কষ্ট করে গাড়ি নিয়ে বের হয়ে যায় নিজেকে বাঁচানোর জন্য। পেছনে ধাওয়া করেছে আবির ও তার দলবল। এদিকে হঠাৎ করে গাড়ি ব্রেক করে মুন্না, কেন সামনে প্রায় 20 থেকে 25 জন ছেলে ধারালো অস্ত্র নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে চারিদিক দিয়ে বেশ কিছু ছেলে পুলে গাড়ি থেকে ঘিরে ফেলে। এদিকে গাড়ির ভেতর থেকে নিলয় বেরিয়ে আসে। নিলয় বলে ওঠে, কে তোরা? তোদের পরিচয় কি? আমার রাস্তা আটকেছিস কেন? হা 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 হা, তুই এতদিন রক্ত নিয়ে খেলেছিস, আজকে তো রক্ত নিয়ে আমরা খেলবো। জঙ্গলে কিন্তু
হাজারো হিংস্র প্রাণী থাকে, তাদের মধ্যে সিংহ আর বাঘ। পরিশেষে কিন্তু সিংহ এই জঙ্গলের রাজা হয়। তুই তো জানিস না, তুই আজ তোর আপন জনের হাতে মরতে চলেছিস। নিলয় এটা শুনে কোনো কথা না বলে কোমর থেকে দুইটা বন্দুক বের করে যখনই গুলি করতে যাবে, হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তার মাথায় পরপর লোহার রড দিয়ে দুইটা বাড়ি মারে। সাথে সাথে নিলয় মাটিতে পড়ে যায়। চারদিকটা গোল গোল ঝাপসা দিতে থাকে, সবাই হাসাহাসি করতে থাকে। নিলয় উঠে দাঁড়াতে পারে না। নিলয় কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর দুইটা গরম বুলেট তার বুকের ডান পাশ ও বাঁ পাশে লাগে। নিলয় খুব কষ্ট করে আবসা চোখে তাকিয়ে দেখতে পায় এক হাতে বন্দুক, অন্য হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে মুন্না। এদিকে নিলয় বলে ওঠে, মুন্না, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আমি তো বিশ্বাস করতে পারছি না। তুই আবির ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলি, তোর মনে নাই? তাই আমিও তোর সাথে করলাম। এই পৃথিবীতে কেউ কারো নয়, কেউ আপন নয়, সবাই সবার স্বার্থ বোঝে। তোকে বাঁচিয়ে রাখলে আমি আমার নেহাকে কোনোদিনও আমার কাছে পাবো না। নেহাকে আমি ভালোবাসি, কিন্তু তুই বেঁচে থাকলে নেহা কোনোদিনও আমার হবে না। শুধু এটুকুর জন্য তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? আরে তুই চাইলে তো তোকে আমি কলিজাটাকে বের করে খাওয়াতাম, সেখানে ও তো নেহা। পারলে তুই আমাকে মাফ করে দিস ভাই, কারণ শুধু নেহাকে নয়, নেহার সাথে তোর পুরো রাজ্যের রাজা হব আমি। লিটল এটা শুনে কান্না মাখা মিশ্রিত একটা হাসি দেয়, হাসি থাকে পাগলের মতো। তার হাসি দেখে ডেভিল সহ সবাই অবাক হয়ে যায়। নিলয় বলে ওঠে, আমি শত্রুকে ছেড়ে দিতে পারি, কিন্তু কোনো বিশ্বাসঘাতককে নয়। সময় থাকতে মেরে ফেল, নয়তো তুই শ্বাস নিলে শ্বাস ফেলার সময়টুকু পাবি না। মুন্না ভয় পেয়ে যায়, কারণ নিলয় যা বলে সেটাই করে। মুন্না নিলয়ের দুই পায়ে দুইটা গুলি করে। হঠাৎ করে সেখানে গাড়ি একটা এসে ব্রেক করে। হ্যাঁ, গাড়ির ভেতর থেকে দৌড়তে দৌড়তে সেখানে নেহা চলে আসে। নেহার পেটে এখনো রক্ত পৌঁছায়। নিলয় এটা দেখে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা নিলয়ের কাছে চলে আসে। নেহা বলে ওঠে, নিলয় কথা বলতে পারে না, এমন সময় সেখানে আবির চলে আসে। নেহার পেট থেকে রক্ত পড়ছে। এটা দেখে মুন্না চিৎকার করে বলে ওঠে, আবির ভাই, এটা কি? এটা কিন্তু কথা ছিল না। তুমি নেহাকে ছুরির আঘাত করেছো কেন? আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। আবির পরিস্থিতি খারাপ দেখে মুচকি হেসে বলে ওঠে, আরে বোকা, ওকে আমরা বাঁচাতে এসেছি, মারতে নয়। নিলয় শত্রুরা ওকে মারতে এসেছিল। তুই এখনো নিলয়কে মেরে ফেলিসনি। নিলয়কে মেরে ফেল, তারপর নেহাকে নিয়ে তুই হসপিটালে যা। এটা শুনে মুন্না এক মুহূর্ত দেরি না করে আবিরের হাত থেকে একটা ধারালো ছুরি নিয়ে যখনই নিলয়কে মারতে যাবে, তখনই নেহা ছুরিটা ধরে ফেলে আর নেহা মুন্নাকে ধাক্কা দেয়। মুন্না ধাক্কা খেয়ে পড়ে যায়। নিলয় কষ্ট করে উঠে দাঁড়ায়। এরপর সেখান থেকে একের পর এক মারপিট করতে থাকে নিলয় তার বিশ্বস্ত দলবলের সাথে। নিলয় একটা ছুরির আঘাত খেলে নিলয় তিনজনকে চারিদিক দিয়ে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিতরিত করে দেয়। এক পর্যায়ে পেছন থেকে ধারালো ছুরি মুন্না নিলয়ের পেটে ঢুকিয়ে দেয়। পেছনে ঘুরে নিলয় এটা দেখে মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, এই বিশ্বাসঘাতকতা করার ফল তোকে ভুগতে হবে মুন্না, তুই বাঁচতে পারবি না। কথাটা শেষ করতে পারে না নিলয়। তার আগেই পরপর ছয়টা বুলেট শরীরকে ক্ষত বিক্ষত করে মাটিতে ধপ করে লুটিয়ে পড়ে নিলয়। নেহা আবিরের দিকে তাকিয়ে দেখতে পায় আবির গুলি করেছে নিলয়কে। এটা দেখে নেহা মাটিতে পড়ে যাচ্ছিল। মুন্না দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে নেহাকে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন মুন্নার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। সাথে সাথে মুন্না আহা বলে চিৎকার করে ওঠে। মুন্না নেহাকে ছেড়ে দেয়। পেছনে ঘুরে দেখতে পায় আবির তার পিছনে ছুরি নিয়ে আঘাত করছে। মুন্না কষ্ট করে বলে ওঠে, ভাই, তুমি আমাকে মেরে ফেললে, বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে। মুন্নার পেটে আবার বেশ কয়েকটা ছুরি দিয়ে আঘাত করে। আবার আবির হাসতে হাসতে বলে ওঠে, তোরা ভুলে যাচ্ছিস, তোরা এই জগতে আসার আগে আমি ছিলাম এই জগতের রাজা। তোরা দুজন মেয়ে পাগল, নেহার প্রেমে পাগল হয়ে গেছিস। তুই কি করে বললি নেহা কিছু হলে তুই আমাকে মেরে ফেলবি? আরে বোকা, তুই যদি নিলয়ের কাছ থেকে নেহাকে এমনি চেয়ে নিতিস, নিলয় তোকে দিয়ে দিত। কিন্তু তুই নিলয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলি শুধু অল্প কিছু ক্ষমতার জন্য। ভবিষ্যতে তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না, এর কোনো প্রমাণ বা গ্যারেন্টি আছে? কারণ তুই তো একটা বিশ্বাসঘাতকতা। তোকে ছোটবেলা থেকে সে নিজের খাইয়ে পড়িয়ে বড় করছে, আর তুই কিনা সামান্য বিষয় নিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আরে নিলয় তো আমার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করেনি।
শুধু আমি আমার নিজের স্বার্থের জন্য আমার একটা ক্ষমতা অংশ নেওয়ার জন্য নিজের হাতে মেরে ফেলেছি তোর মাধ্যমে। কেননা নিলয়ের মৃত্যু আমাকে মন্ত্রী বানাবে। আমি তো স্বার্থের জন্য মেরেছি, আর তুই মেরেছিস লোভের কারণে, বিশ্বাসঘাতকতা করে। তাই তো তোকে মরতে হবে। কথাটা বলে নেহাকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে সাথে নেহার রক্তাক্ত দেহটা রাস্তায় পড়েছে। মুন্না আফসোস করতে থাকে। আবির বলে ওঠে, এখন থেকে এই শহরে নতুন রাজা বানাবো, আমার শত্রু ডেভিডকে। কথাটা বলে মুন্নাকে মেরে ফেলে। মুন্নার লেয়ার লাশটা সেখানে রেখে নিলয়ের লাশটা ফেলে দিয়ে আসে কোনো এক পাহাড়ে নিয়েছে। পরের দিন সকালবেলা খবরটা ছড়িয়ে পড়ে সাংবাদিকের কাছে। সাংবাদিক বলে ওঠে, শহরে কান্নার রোল পড়েছে। শুধু শহরে নয়, দেশ ও দেশের বাইরেও কান্নার রোল পড়েছে। কেননা নিলয়ের দলের ছেলেগুলো নিলয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে নিলয়েরকে মেরে ফেলেছে, সাথে তার ভালোবাসার মানুষ নেহাকে। কে এই বিশ্বাসঘাতকতার সাথে জড়িয়েছিল এখনো বুঝতে পারেনি, তবে সবকিছুতে ভেঙে পড়েছে আবির, যে মন্ত্রী হতে চেয়েছিল। তাই আবির সাহেব আমাদের কিছু তথ্য দিতে চায়। নিলয় সবসময় গরিব দুঃখী মানুষের উপকার করত, তাই তো সে আমাকে মন্ত্রী বানাতে চেয়েছিল। নিলয় নয় তো কি হয়েছে, নিলয়ের জায়গায় আমি আপনাদের সেবা করব। যদি আপনারা আমাকে ভোট দিন, নিলয়ের আশা পূরণ করব, নিলয়ের আত্মা যাতে শান্তি পায়, তাই আমি অনুরোধ করব। আমাকে ভোট দিয়ে আপনারা আমাদের সেবা করার সুযোগ করে দিন। মুহূর্তের মধ্যে খবরটি ভাইরাল হয়ে যায়। ঠিক এর 2 দিন পর ইলেকশন। আর ইলেকশনে সিম্প্যাথি রেখে ইমোশনাল কিছু ডায়লগ দিয়ে মানুষের মন জয় করে নেয় আবির। নিলয়ের কথা ভেবে সবাই আবিরকে ভোট দেয়। আবির মন্ত্রী হয়। দেখতে দেখতে 3টা মাস কেটে যায়। আর এই 3 মাস পর কি হচ্ছে কি না হচ্ছে সবটাই আপনারা জানেন। নেহার মৃত্যুর খবর শুনতে পেয়ে তার বোন দেশে ফিরে আসে। সেও একজন মাফিয়া। দেশের বাইরে থেকে সেও অনেক বড় গ্যাং পরিচালনা করে। নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে শহরে ফিরে এসেছে আর একের পর এক লাশ ফেলেছে। এই ছিল অতীতের সামান্য কিছু ঘটনা। বর্তমান। ডেভিল বলে ওঠে, ভাই, এই শহরে আমরা থাকবো না। কেননা এই শহরে খুব নিলয় নয়, বরং প্রতিশোধ নেওয়ার জন্য আরও একজন ব্ল্যাক কুইং মাফিয়া শহরে এসেছে। খবর পেয়েছি এটা হচ্ছে নেহার বোন। আমাদের দলের প্রায় 313 জন ছেলেকে মেরে ফেলেছে। আমাদের এই শহর থেকে পালানোর জন্য সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। অন্যদিকে ভার্সিটিতে প্রবেশ করছে আজকে একসাথে নিলয় ও প্রিয়া। আজকে তাদের বন্ধু আসেনি, ক্যাম্পাসে বসে আছে নিলয় আর প্রিয়া। এমন সময় ভার্সিটির মাঠে প্রবেশ করে বেশ কয়েকটা বাইক। তারপর তারা ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে বেশ কিছু ছেলে বসেছিল। ছেলেগুলোর থেকে তুলে দেয় একটা ছেলে বসেছিল। ছেলেগুলোকে কাছে ডেকে বেশ কয়েকটা থাপ্পড় মারে। একটা ছেলে এটা দেখে সেই ছেলেটাকে বলে ওঠে, কি ব্যাপার ভাই, আপনি আবার মারলেন কেন? আমার দোষটা কি? তোদের দোষ হলো আমরা এখানে এসেছি আর তুই এখনো এখান থেকে যাসনি? এটা কি তোর বাপের যে আমাকে চলে যেতে হবে তোদের আশাতে? এই, তোরা একে পাশে নিয়ে আয়, আজকে একে মেরে ফেলবো, কোনো কথা হবে না। সবাই সেদিকে তাকিয়ে আছে। ছেলেটাকে মাঠের মাঝখানে নিয়ে আসে আর ছেলেটা বলে ওঠে, আজকে প্রকাশেই ধোলাই করব। ও ভুলে গেছে আমরা আবির ভাইয়ের লোক। কথাটা শুনে বেশ খানিকটা টাসকি খেয়ে যায় ছদ্মবেশে থাকা নিলয় এবং প্রিয়া। দুজন এক রহস্যময় হাসি দেয়, যে হাসির মানে অজানা। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলে না। ছেলেগুলোকে উড়াধুরা মারতে শুরু করেছে। সেই লোক সহ তার ছেলেগুলো সারা শরীর থেকে রক্ত পড়তে শুরু করেছে। হঠাৎ করে ভার্সিটিদের মধ্যে পরপর বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে আর সেই ছেলেগুলোকে উড়াধুরা হকি স্টিক দিয়ে মারতে থাকে। আধমরা করে গাড়ি করে অজানা কোনো গন্তব্যে চলে যায়। অবাক হয়ে যায় প্রিয়া, কারণ লোকগুলো তার নয়। এদিকে মনে মনে মুচকে একটা হাসি দেয় নিলয়, কারণ এই লোকগুলো হচ্ছে নিলয়ের লোক। সবাই চোখের অগোচরে পকেট থেকে ফোনটা বের করে ছোট্ট একটি মেসেজ লিখে দেয়। আর মেসেজ পাওয়ার সাথে সাথে তার ছেলেগুলো ভার্সিটিতে চলে আসে। যে যার মতো চলে গেছে। সন্ধ্যা 7টা। চারিদিকটা নিস্তব্ধ। দিনটা অন্ধকার বলতে গেলেই চলে। গাছপালা দিয়ে জঙ্গল হয়ে আছে। রুমের মধ্যে বসে ফ্যান ছেড়ে দিয়ে ভাবছে প্রিয়া, কে তুলে নিয়ে যেতে পারে আবিরের লোকগুলোকে? একমাত্র এই লোকগুলোই পৌঁছিতে পারত প্রিয়াকে আবিরের কাছে। হঠাৎ করে টেবিলের উপর থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে মাইশা, হ্যালো ম্যাডাম, ছেলেগুলোকে তুলে নিয়ে গেছে নিলয় ভাইয়ের লোক, এবং কোথায় নিয়ে গেছে এটাও আমরা খোঁজ পেয়ে গেছি। আপনি দ্রুত এই ঠিকানায় চলে আসুন। প্রিয়া মেসেজের ঠিকানা পাওয়ার সাথে সাথে লেডি কিলারের জ্যাকেট পরে রওনা দেয় নিলয়ের আড্ডাখানায়। এদিকে নিলয় ছেলেগুলোকে অত্যাচার করতে থাকে শুরু করেছে। একটা স্টিলের ইলেকট্রিক্যাল চেয়ারে বসে হাত পায়ে মাথায় ইলেকট্রিক্যাল তার
পেয়েছে ইলেকট্রিক্যাল শক দিতে থাকে। সারা শরীর থেকে ছেলেগুলোর ঝলসে যাচ্ছে। নিলয় অত্যাচার সহ্য করতে না পেরে চিৎকার করে বলে ওঠে, আমি বলেছি ওরা দেশ থেকে আজ বা কালের মধ্যে পালিয়ে যাবে, কেননা ওরা জানতে পেরে গেছে যে তোমরা ফিরে এসেছো মৃত্যুর প্রতিশোধ নিতে। ডেভিল এবং আবির ভাই রেডি হয়েছে দেশ ছেড়ে পালানোর জন্য। হয়তোবা আজকে রাতেই ফ্লাইটে তারা রওনা দেবে দূর আকাশে। তোকে এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য ছোট্ট একটা উপহার দিব। নিলয় কথাটা বলে ছেলেটার গলার ওপর যখনই ব্লেড দিয়ে টানতে যাবে তখনই পেছন থেকে গুলি শব্দ শুনতে পায়। সবাই পিছনে তাকিয়ে দেখতে পায় প্রায় 10 থেকে 15 জন বন্দুক হাতে, ছেলে মেয়ে উভয়। তাদের সামনে একটা লেডি মাস্ক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা হাসতে হাসতে বন্দুক হাতে নিয়ে নিলয়ের সামনে এসে পায়ের উপর পা রেখে বসে পড়ে আর বলে ওঠে, নিলয় মাস্তান, এত তাড়াতাড়ি প্রতিশোধ নিলে কি করে চলবে? আমার বোনের প্রতিশোধ তো আমাকেই নিতে হবে। সে ছিল আপনার ভালোবাসা আর আমার ছিল বোন, তাই প্রতিশোধ আমি নিব। কথাটা বলে মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। নিলয় তো প্রিয়াকে দেখে টাসকে খেয়ে যায়। নিলয় অবাক হয়ে বলে ওঠে, প্রিয়া, তুমি এখানে? কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কে তোমার বোন? তোমার ভালোবাসার নেহা আমার আপন বোন। আমি আর সে দেখতে একই রকম, আমাদের কণ্ঠস্বর শুরু করে যাবতীয় সব একই। সে যদি আমার পাশে দাঁড়ায় তুই চিনতেই পারতি না কে তোর ভালোবাসার মানুষ। আমরা যমজ বোন। আমি দেশের বাইরে ছিলাম, কেউ জানতো না। আমি তোমাকে বলতে মানা করেছিলাম আমার বিষয়, তাই নেহা আপু তোমাকে আমার বিষয় তেমন কিছু বলেনি। তোমাকে সারপ্রাইজ দেবে বলে এটাকে সিক্রেট রেখেছিল, কিন্তু আমার বোন সেই সারপ্রাইজটা আর নিজের চোখে দেখতে পারলো না। তার আগে নিজেই সে সারপ্রাইজ হয়ে গেছে। নিজের চোখের সামনে নিজের মৃত্যু দেখে এর প্রতিশোধ নিতে আমি এসেছি। সে আমার নিজের বোন। তারপর প্রিয়া এক এক করে সমস্ত ঘটনা খুলে বলে। সমস্তটা শুনে নিলয় প্রিয়াকে কি বলে সে যে ইচ্ছে তাই করতে পারে। প্রিয়া কথাটা শোনার সাথে সাথে ছেলেটাকে গলার ভেতর ধারালো একটা ছুরি ঢুকিয়ে দেয়। পরপর বেশ কয়েকটা টান দেওয়াতে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সেই পরিত্যক্ত বাইরে থেকে পরপর বেশ 15টি কালো রঙের গাড়ি এবং সাদা রঙের গাড়ি বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। আকাশে ট্রেনও আছে, 2 জন পাইলট আর 2 জন মহিলা সার্ভিস। আবির বলে ওঠে, অবশেষে এই পাগল নীলার হাত থেকে বাঁচতে পারলাম। ঠিক বলেছে ভাই, সে সবাইকে ছেড়ে দিতে পারে। অন্যায় কাজ করলে অন্যায়কারীকে ছেড়ে দেয়, কিন্তু কেউ বিশ্বাসঘাতক করলে তাকে সে ছেড়ে দেয় না। সে আর কোনোদিন আমাদের টিকিটও খুঁজে পাবে না। কে বলল তোদের টিকিটাও ছুতে পারবো না? টিকিট ছুতে বরং কেটে ফেলতে এসেছি। নিলয়ের মতো কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে যায়। হয়তো কণ্ঠে এরকম কণ্ঠস্বর হতেই পারে। থতমত খেয়ে যায়। ভয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় চোখগুলো চোখের জায়গা থেকে বেরিয়ে আসার উপক্রম। ভয়ে তাদের চোখে লাল বর্ণ ধারণ করেছে, থেকে নিজ থেকে পানি গড়িয়ে উঠতে শুরু করেছে। আবির বলে ওঠে, নীলয়, তুই এখানে? তুই কি করে জানলি? তারপর নিলয় চোখের ইশারা দেওয়ার সাথে সাথে পেছন থেকে প্রিয়া তার দলবল আবিরকে ডেভিডকে বেঁধে ফেলে। লোহার শিকড় দিয়ে মুখে টেপ মেরে দেয়, পায়ে শিকল বেঁধে দেয়। আজকে তোরা কোনো কথা বলতে পারবি না, শুধু আমরা বলবো। নিলয় বেঁচে আছে, আর তুই যে আমাকে দেখছিস না, আমিও বেঁচে আছি। আমরা মরিনি, বরং মৃত্যুর দরজা থেকে ফিরে এসে তোদেরকে মারতে এসেছি। তোরা ভাবলি কি করে তোরা আমাদেরকে মেরে ফেলবি? তোদের সেই ক্ষমতা আছে? তোদের লোককে মেরে তাদের গোপন তথ্য পেয়ে আমরা সাথে সাথে প্লেনে এসে হাজির হয়েছি। এখন তোদের মৃত্যু আমাদের হাতে। তোরা যে আমাদের নির্মম মৃত্যু দিয়েছিলি, তার থেকেও ভয়াবহ ভয়ঙ্কর মৃত্যু দিব আমরা তোদেরকে। তোদের মৃত্যু দেখে ইতিহাসের প্রথম পাতায় ও বইয়ে রচনামূলক শব্দের এক একটা বাক্য, এক একটা কথা মানুষের শরীরকে শিহরিত করে তুলবে। আবির ডেভিড কথাটা বলতে পারে না। ভয়ে তাদের শরীরটা কাঁপাকাঁপি শুরু করেছে। কোনো কথাই বলতে পারে না, কেননা তাদের মুখে টেপ মারা। প্রিয়া আবার বলে ওঠে, এখন তোদের মৃত্যু আমাদের হাতে। তোদের আর কেউ বাঁচাতে পারবে না, চাইলেও মৃত্যু এড়িয়ে যেতে পারবি না। কথাটা বলে চোখের ইশারা দেওয়ার সাথে সাথে প্রিয়া ও নিলয়ের ছেলেগুলো আবির ও ডেভিডের হাতে পায়ে শিরা উপশিরা কেটে দেয়। রক্ত বেরোতে শুরু করেছে। তারপর প্লেনের দরজা খুলে তাদেরকে ফেলে দেয়। শিকল দিয়ে প্লেন উল্লঙ্ঘ করে দুজনকে ঝুলিয়ে রেখেছে এবং পাইলটকে বলে দেয় যেন পাহাড়ের ওপর দিয়ে প্লেন চালিয়ে যায়। যতবার পাইলট পাহাড়ের ওপর দিয়ে যায় ততবারই পাহাড়ের সাথে তাদের শরীরটা বাড়ি খেয়ে ক্ষত বিক্ষত হতে থাকে। শরীর চিরে একাকার হতে শুরু করেছে। তাদের চিৎকার আর্তনাদ যেন বাইরে থেকে প্লেনের কাছে এ পর্যন্ত পৌঁছায় না। মহাশূন্যের মধ্যে ভেসে চলেছে আবির ও ডেভিডের রক্ত পড়ছে তাদের বিষয়কেও বিষাক্ত রক্ত। চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় তাদের শরীরটা। এক এক জায়গায়
অঙ্গগুলো ফেটে ঝুলে আছে, কিন্তু এখনো জীবনটা আছে। বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ করে অ্যামাজন জঙ্গলের ওপর দিয়ে পাইলট প্লেনটাকে নিয়ে যাচ্ছিল। প্রিয়া আর নিলয় দূরবীন দিয়ে দেখছিল ডেভিড আর আবিরের করুণ মৃত্যু। হঠাৎ করে কোনো এক অজস্র জিনিস তাদেরকে গিলে ফেলে, মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে যায়। এই দৃশ্য দেখে তারাও অবাক হয়ে যায়। তো সেদিকে আর করে কিছু না ভেবে নিলয় পাইলটকে মিশরে নিজের শহরে চলে যেতে বলে। পরদিন সকালবেলা 7টা, সাংবাদিক খবর প্রচার করছে। নিলয় ও নিলয়ের ভালোবাসা নেহা, তার আপন বোন, তার নাম প্রিয়া, সে একজন মাফিয়া কুইন। দুজন মিলে আবির ও ডেভিডকে মেরে ফেলেছে। ফিরে এসেছে মৃত্যুর দোয়ার থেকে নিলয়, কিন্তু নেহা পরপারে চলে গেছে। কিন্তু তার মতো দেখতে তার বোন বেঁচে আছে। নিলয় আমাদের স্টুডিওর সামনে একটা ভিডিও রিপোর্ট রেখে গেছে, যেখানে সে বলেছিল, আমি আবার ফিরে এসেছি। কোনো গরিব আর এই দেশে অত্যাচারিত হবে না। সাথে আমি আমার ভালোবাসার আরও একটা মানুষকে ফিরে পেয়েছি। হয়তোবা সে নেহা নয়, কিন্তু নেহার মতো দেখতে তার বোনটি, আর তাকে আমি বিয়ে করে আমার ভালোবাসা নেহার স্মৃতি নিয়ে বাঁচব। আমি প্রিয়া, আমাকে কেউ দেখেনি। আমার বোন নেহাকে মেরে ফেলেছিল তারা, আর আমি প্রতিশোধ নিয়ে আমার বোনের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য নিলয়ের হাত ধরে বাকিটা জীবন কাটিয়ে দেব। আমাদের কেউ খুঁজতে এসো না। আর হ্যাঁ, দেশে আজকে কোনো অন্যায় হবে না। অন্যায় হলে আইন সেখানে কোনো না কোনো কিছু করার আগেই নিলয় আর প্রিয়া সেই কেসটা ডিসমিস করে দেবে। আমি আন্তর্জাতিক আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আমাদেরকে খুঁজতে এসো না, বরং আমরা দেশের ও মানুষের উন্নয়নের জন্য আড়াল থেকেই গরিবের বন্ধু হয়ে থাকবো। এতটুকুই ছিল তাদের অডিও রেকর্ডিংয়েই। সাংবাদিকের বলা কথাগুলো রেকর্ড আর শুনে পুরো দেশ জুড়ে শুধু আনন্দের উচ্ছ্বাস। আইন শৃঙ্খলা বাহিনী তারাও তাদের মিশন যেখানে বন্ধ করে দেয়। যেহেতু নিলয় আর প্রিয়া বলে দিয়েছে, ঠিক আগের মতোই নিলয় গরিবের বন্ধু হয়ে ছদ্মবেশী মানুষের সেবা করবে, সহযোগিতা থাকবে। প্রিয়াকে নিয়ে নতুন এক পথ চলা শুরু করার উদ্দেশ্যে তারা তাদের শুভযাত্রা শুরু করে। এই ছিল আজকের একটি নতুন গল্প। নতুন গল্প আবার আসতে চলেছে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন, সাথে কমেন্ট করুন, কারণ আমরা এখানে নিত্য নিত্য মাফিয়া নতুন গল্প দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।